উৎসবে দেশে বিদেশে বড়দিন উদযাপন, বিশেষ প্রার্থনায় সবার মঙ্গল কামনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে $1 বিলিয়ন তহবিল সংগ্রহ চলছে। জুলাই অভ্যুত্থানের প্রেরণায় উদ্যোগ প্রবাসীদের। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য হ্যান্ডেলিং শুরু করতে পারেনি সৌদির অপারেটর, স্ক্যানার বসালে আয় বাড়ার আশা। এবং সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান, হাজার কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির অভিযোগ। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে রাজধানীতে উদযাপন করা হচ্ছে বড়দিন। গির্জায় গির্জায় রয়েছে বিশেষ প্রার্থনা। সবার মঙ্গল কামনায় সকাল থেকেই বড়দিনের প্রার্থনায় অংশ নিচ্ছেন যিশু ভক্তরা। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। তিমির দূর করে ফুটেছে ভোরের আলো। আজ সেই আলোর দ্যুতি আরো বহু গুণ বেড়ে গিয়েছে, কারণ আজ প্রভু যিশুর আগমনী দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সকাল থেকেই সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বরপুত্র যিশুর। তাই তো বড়দিনে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে আমরা যেন সবাই সবার সাথে মিলিত হতে পারি, সেই প্রত্যাশা। সবার সুস্থতা কামনা করি, পরিবারের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই কামনায় আজকে যিশুর কাছে এসেছি। আমার দেশের যে পরিস্থিতি, আমি চাই আমরা সবাই মিলে যেন ভালো থাকতে পারি, সুন্দর একটা নেতৃত্ব আসুক, আরো ভালো থাকুক। এই তো এদিকে বড়দিন উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন চার্চে শুরু হয়েছে প্রার্থনা। এ সময় যিশুর বাণী পাঠ করে শোনান যাজকেরা। তারা বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি এবং ঐক্য স্থাপন সহ বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় যিশু খ্রিস্টের শিক্ষা এবং আদর্শ অনুসরণীয়। যিশু একজন মহান ব্যক্তি এবং তার জন্ম হয়েছে একটা সাধারণ একটা গোশালায়। তার মানে কি, যে উনি এতটাই নম্র হলেন, এতটাই নিচে নামলেন, যাতে করে আমরা যেন তাকে দেখে শিখতে পারি, জগতের মানুষ যেন তাকে দেখে আমরা নম্র হতে পারি, আমরা যেন তার আদর্শটাকে আমরা বাস্তবে কাজে লাগাতে পারি আমাদের আচরণে, আমাদের শিক্ষা দীক্ষায়, সব ক্ষেত্রে। বড়দিনের মূলমন্ত্রই হচ্ছে অপরের জন্য বাঁচা আর সবার কল্যাণে আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া। এই আদর্শ অনুসরণ করে যুগ যুগ ধরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করে আসছে। বড়দিনের এই প্রার্থনার মধ্য দিয়ে যিশু ভক্তদের একমাত্র চাওয়া, পৃথিবী থেকে সমস্ত মারামারি হানাহানি দূর হোক আর পৃথিবীতে বিরাজ করুক নির্মল প্রশান্তি, সবার মধ্যে গড়ে উঠুক ভ্রাতৃত্ববোধ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শম্পা বিশ্বাস, এখন ঢাকা। পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার চার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বড়দিনের আগাম উদযাপন। 3 কোটিরও বেশি দেশি বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীর জন্য সেন্ট পিটার ব্যাসিলিকার বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দিয়েছেন পোপ। আগামী 1 বছর খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য খোলা থাকবে এই দরজা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ক্যারলের মূর্ছনায় ভেসে যাচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার চার্চ। বাইরে অপেক্ষা করছেন হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী। বুধবার স্থানীয় সময় দুপুরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ারের ব্যালকনি থেকে বড়দিনের বিশেষ ভাষণ দেবেন পোপ ফ্রান্সিস, যার মধ্য দিয়েই শুরু হয়ে যাবে বড়দিনের আনুষ্ঠানিকতা। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট পিটার ব্যাসিলিকার বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দেন পোপ ফ্রান্সিস। ধীরে ধীরে দরজা দিয়ে চার্চে প্রবেশ করতে শুরু করে অপেক্ষমান ভক্তরা। নতুন বছর 2025 আগমন উপলক্ষে বিশেষ রজত জয়ন্তী পালন করা হবে সেন্ট পিটারে। এর আগে 2000 সালে শেষবার রজত জয়ন্তী পালিত হয়েছে এখানে। পোপ ফ্রান্সিসের ঘোষণা অনুসারে 2025-এর পর 2033 সালে যীশুখ্রিস্টের ক্রুশ বিদ্ধ হওয়ার দিনটিকে স্মরণ করবে ভ্যাটিকানবাসী। এদিকে 5.5 বছর পর বড়দিনের আমেজ ফিরেছে ফ্রান্সের নটরডেম ক্যাথিড্রালে।
বিশ্বাস, একতা আর আশার বার্তা ছড়িয়ে দিতে ক্রিসমাস ইভ ও বড়দিন উদযাপনের মধ্য দিয়ে আবারও যাত্রা শুরু করল এই বিখ্যাত চার্চটি। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে বড়দিনের বিশেষ শোভাযাত্রার নেতৃত্ব দেবেন রাজধানী প্যারিসের আর্চবিশপ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশে শেষ হয়েছে বড়দিনের প্রস্তুতি পর্ব। বড়দিন উপলক্ষে যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে খ্যাত অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরে পৌঁছেছেন ল্যাতিন পেট্রিয়ার্কেটের প্রধান। প্রভু যীশুর আশীর্বাদে ইসরায়েল হামাস সংঘাতে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার অন্ধকার এই সময় কেটে যাবে বলে আশা করছেন লাতিন আর্চবিশপরা। আর ক্রোয়েশিয়ার হাসপাতালে শিশুদের চমকে দিতে সান্তার সাজে দড়ি বেয়ে কেবিনে নেমে আসছেন পেশাদার আরোহীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে আসছেন ভক্তরা, শুরু হয়েছে প্রার্থনা। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর বাগানপাড়া ক্যাথিড্রাল চার্চে আছেন রাকিবুল হাসান। এছাড়া খুলনার সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। প্রথমে চলে যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, জানাবেন বড়দিন উপলক্ষে আজ কি কি আয়োজন রয়েছে? মঙ্গল কামনা করে আজকে যীশু খ্রিস্টের এই যে জন্মদিন এবং আজকে এই যে বড়দিন, সেই দিনটিতে আসলে সকলেই প্রার্থনার জন্য ভোর থেকেই যারা প্রার্থনা করতে আসছেন পুণ্যার্থীরা, তারা কিন্তু এখন রাজশাহীর প্রত্যেকটি গির্জাতে আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে আসতে শুরু করছেন। এবং আজকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে প্রথম যে প্রার্থনাটি, সেই প্রার্থনা সকাল 7:30টায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল যে চার্চ আছে সেখানে অনুষ্ঠিত হবে। এবং রাজশাহীর বাগানপাড়ার এই চার্চটিতে আমরা লক্ষ্য করছি যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে সমস্ত মহল্লাগুলো রয়েছে সেখান থেকে যারা পুণ্যার্থী এবং প্রার্থনা করতে আসছেন তারা ইতোমধ্যেই কিন্তু চার্চে আসা শুরু করেছেন। এর মধ্যে আমরা লক্ষ্য করছি আসলে সুন্দর করে গৌশালা সাজানো, গির্জাকে রঙিন বাতি দিয়ে সাজানো সহ নানা ধরনের যে আয়োজনগুলো থাকে সেগুলো সম্পন্ন হয়েছে। এবং যারা এখানে পুরোহিতরা আছেন, যারা প্রার্থনা করাবেন, তারাও কিন্তু ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজকে প্রত্যেকেই যারা প্রার্থনায় আসছেন তারা বলছেন মানবের কল্যাণে, দেশের শান্তি এবং কল্যাণ কামনা করে তারা প্রার্থনা করবেন। আজকে তাদের এই যে আনন্দের দিন, সেই আনন্দের দিনটি তারা প্রার্থনার মধ্য দিয়ে শুরু করে পরবর্তীতে তাদের যে আত্মীয় স্বজন বা একেবারেই নিজস্ব মানুষ যারা রয়েছেন তাদের সাথে তারা এই বড়দিনের যে আনন্দটি সেটি আসলে ভাগাভাগি করে নেবেন। এবং এই দিনটিতে সবচেয়ে বড় যেই ভালো লাগার জিনিসটি তাদের থাকে সেটি হচ্ছে প্রত্যেক বাড়িতে গিয়ে কেক খাওয়া এবং মিষ্টি মুখ করা। সেই কাজটি আসলে এরপরেই তাদের সম্পন্ন হবে। রাজশাহীতে বিভিন্ন চার্চে কিন্তু একই ধরনের আয়োজন করা হয়েছে, তবে ভিন্ন ভিন্ন সময়ে প্রার্থনার সময় রাখা হয়েছে যাতে করে প্রত্যেকেই তারা তাদের প্রার্থনায় অংশ নিতে পারে। আমরা ইতিমধ্যেই রাজশাহীর যে বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চটি আছে সেখানে যেটি লক্ষ্য করছি, পুণ্যার্থীরা আসছেন, ভেতরে তারা অপেক্ষা করছেন। প্রার্থনার আনুষ্ঠানিকতা এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে যারা পুরোহিতরা আছেন তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রার্থনা শুরু হবেন। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই এসেছেন এবং তারা যেই কামনাটি করছেন মানবের কল্যাণ এবং প্রত্যেক মানুষ শান্তিতে থাক, পৃথিবী শান্তিতে ভরে উঠুক এবং একই সাথে নিজের পরিবার, নিজের সমাজ, দেশ এবং প্রত্যেকটি জায়গায় আসলে শান্তি বজায় থাকুক এবং আমাদের এই যে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যে অস্থিরতা সেগুলো কেটে উঠুক, সেই প্রার্থনা আজকে তাদের এখানে হবে এবং মানব কল্যাণের যে প্রার্থনা সেটি তারা করবেন। আমরা ইতোমধ্যেই যেটি আসলে লক্ষ্য করছি যে এই বড়দিন উপলক্ষে তাদের যে আয়োজন সেটি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই আয়োজনের মধ্যে অন্যান্য বারের মতো এবারও আমরা লক্ষ্য করছি যে এই বাগানপাড়া উত্তম ক্যাথিড্রালে সেখানে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে জোরদার অবস্থা আছে এবং পুলিশের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। এখানে
যারা আসছেন তাদেরকে আসলে নানাভাবেই যারা একেবারে খ্রিস্টান ধর্মাবলম্বী তারা ব্যতীত অন্যরা যারা আসছেন তাদেরকে কথা বলা হচ্ছে, তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে এবং তারপরেই কিন্তু গির্জায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তো রাজশাহীর যে চার্চগুলো রয়েছে প্রার্থনার প্রস্তুতি এবং প্রার্থনার এই অবস্থা ছিল রাজশাহীতে। এখন আমরা জানবো খুলনার খবর, সেখানে আছে সহকর্মী তরিকুল ইসলাম। ধন্যবাদ রাকিব। খুলনায় বড়দিন উপলক্ষে বরাবরের মতো এবারও কিন্তু বেশ জাঁকজমক আয়োজন চলছে। গত মধ্যরাত থেকেই কিন্তু শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। আমি রয়েছি খুলনা নগরীর সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে। নগরীতে এরকম আরও কিছু চার্চ রয়েছে বা গির্জা রয়েছে, যে গির্জাগুলোতে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। রাতে মধ্যরাত থেকে তারা প্রার্থনা শুরু করে এবং মূল আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকে শুরু হয়, যদিও এখনো পর্যন্ত এখানে প্রার্থনা শুরু হয়নি। এটি এখানকার সূত্রে যেটি জানতে পেরেছি সকাল 8টার দিকে এখানে প্রার্থনা শুরু হবে এবং গির্জাগুলোকে নতুন রূপে সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে এবং এখানে একটি গোশালয় তৈরি করা হয়েছে, যেখানে যীশু খ্রিস্টের জন্মের যে আদল বা পৃথিবীতে আগমনের যে বিষয়গুলো সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানকার ভক্ত যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সকালবেলা প্রার্থনাতে আসবেন তাদের জন্য কিন্তু সার্বিক আয়োজন রেখেছেন। এবং আপনারা জানেন যে খ্রিস্টান সম্প্রদায়ের যে প্রেক্ষাপট বা যে প্রবর্তন সেটি কিন্তু সম্পর্কে মোটামুটি সকলেরই কিছু ধারণা রয়েছে। তবে যেটি বলে রাখি যে এই গোশালয়ের মাধ্যম দিয়ে তারা যেটি বোঝাতে চেয়েছেন যে যীশু খ্রিস্ট একটি আস্থা বলে তার আগমন ঘটেছিল, কুমারী মা মারিয়ার গর্ভে তার জন্ম হয়েছিল এবং তিনি এসেছিলেন পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এবং পরবর্তীতে যারা ক্ষুধার্ত মানুষ রয়েছে, যারা অসহায় মানুষ, তাদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে সততা এবং নিষ্ঠার সাথে পৃথিবীতে বিচরণ করার যে বাণী তিনি দিয়েছিলেন সেটি এখনো পর্যন্ত তার বাণী অব্যাহত রয়েছে। এবং আজকে ধর্মযাজক যারা রয়েছেন বা ফাদাররা রয়েছেন তারা এখানে এই বিষয়ে কথা বলবেন। পবিত্র বাইবেল থেকে তারা এই বাণীগুলো তাদের যে খ্রিস্টান ধর্মের সম্প্রদায় যারা আসবে তাদেরকে এই বাণীটা তারা দিবেন এবং পৃথিবীতে কিভাবে শান্তিময় পরিবেশে বিরাজ করা যায়, ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক ভাবে কিভাবে এই পৃথিবীটাকে সুন্দরভাবে গড়া যায় বা মানুষের মধ্যে সাম্যতা বা ভ্রাতৃত্ববোধ কিভাবে তৈরি করা যায়, সেই বাণী মূলত যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে দিয়ে গেছেন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে এই বড়দিন উপলক্ষে খুলনা নগরীর যে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নগরীতে 3 থেকে 4টি খ্রিস্টান সম্প্রদায়ের এলাকা রয়েছে, সেই সব এলাকাতেও ঘরে ঘরে ক্রিসমাস ট্রি আলোকসজ্জা করা হয়েছে, কেক তৈরি করা হয়েছে এবং তাদের মূল অনুষঙ্গ যেগুলো রয়েছে, বিশেষ করে সান্তা ক্লজ সেজে বাচ্চাদের চকলেট বিতরণ করা, কেক দেওয়া, এই বিষয়গুলো কিন্তু খুলনাতেও এই কালচারগুলো বা এই খ্রিস্টান সম্প্রদায়ের যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে সেগুলো কিন্তু তারা পালন করে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর অনেক জায়গায় কীর্তন বা বিভিন্ন সঙ্গীত আসরের আয়োজনও করা হয়ে থাকে এবং বাড়িতে বাড়িতে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের এবং অনেকে বিভিন্ন পরিবারে তারা যে আনন্দ বা উৎসবে মেতে ওঠে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা নগরীর সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উদযাপনের সর্বশেষ খবর। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও আবাসন খাতের জন্য $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এই উদ্যোগে নাম দেয়া হয়েছে বিলিয়ন ফর বাংলাদেশ। দেশের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হবে এই অর্থ। প্রবাসীরা বলছেন জুলাই গণ অভ্যুত্থানকে প্রেরণা হিসেবে নিয়েই এমন উদ্যোগ। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন এমন বাংলাদেশির সংখ্যা প্রায় 2 কোটি, যাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে দেশের অর্থনীতি। জুলাই অভ্যুত্থানে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আন্দোলনে প্রবাসীদের ছিল সক্রিয় ভূমিকা। এবার আরও ভিন্নভাবে দেশের জন্য বড় কিছুর সম্ভাবনা নিয়ে আসছেন এই প্রবাসীরাই।
একদিকে ডলার সংকট আর অন্যদিকে দেশের টালমাটাল অর্থনীতি। অভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগে এসেছে স্থবিরতা। এমন সময় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের জন্য $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বিলিয়ন ফর বাংলাদেশ। বিলিয়ন্স ফর বাংলাদেশ কনসেপ্টটা হচ্ছে প্রবাসের ছড়ে ছিটিয়ে থাকা 2 কোটি প্রবাসীদের থেকে সিলেক্টেড 1 মিলিয়ন প্রবাসী যারা আমাদের ফিলোসফির সাথে অ্যালাইন্ড হয় যে আমরা দেশের জন্য কিছু দিতে আসব, কিছু নিব না। দ্য ফার্স্ট টাইম এভার আসছে যেখানে আমরা কন্ট্রিবিউশনটা দিচ্ছি দেশে ইম্প্যাক্টফুল সার্ভিসের জন্য। আমি যেই ডিভিডেন্ডটা পাবো সেটা আমার হচ্ছিল ইম্প্যাক্ট। নিতে নয় দিতে এসেছি এমন ভাবনায় আগামী 1 বছর সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা $1000 করে আমেরিকায় নিবন্ধিত কোম্পানিটির মালিকানা নিতে পারবেন। এরপর বিডা ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই অর্থ দেশে আসবে। এটা হিউজ একটা অ্যামাউন্ট, রাইট? এবং আমরা করছি জিনিসটা ফুল কমপ্লায়েন্স উইথ বিডা, বাংলাদেশ ব্যাংক। Someone will follow all the regulations correctly. আর তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেভাবে জিনিসটা করছি শুধু ফান্ড না, ফান্ড প্লাস ট্যালেন্ট, নলেজ ট্রান্সফার প্লাস রিসার্চ, and that talent is hugely important along with the investment. You combine the investment and the talent and the actual application of the investment. এটা যে আমরা ঠিকমতো করতে পারি, লং টার্ম বাংলাদেশের ফিউচার ইম্প্যাক্ট ইজ ভেরি স্ট্র্যাটেজিক, ভেরি হিউজ। বড় অঙ্কের এই টাকা বিনিয়োগ হবে আপাতত বেশ কয়েকটি উন্নয়ন খাতে, যেখানে গুরুত্ব পাবে প্রযুক্তি, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন থেকে শুরু করে সম্ভাবনাময় আরও কয়েকটি খাতে। বিলিয়ন্স ফর বাংলাদেশ প্রজেক্টটাকে ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট বলে মনে করি, কারণ ফান্ড দিয়ে দেশের মাস ইউথ এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে দেশকে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 3-0 চিন্তাকে সামনে রেখে সফলতা ছুঁতে চান প্রবাসীরা। যেই সেক্টরে যাই না কেন স্কিল রিসোর্স দরকার, তার মানে আমার কিছু স্কিল রিসোর্স বানাইতেই হবে। এখন আমি এগ্রিকালচারে যাই, ম্যানুফ্যাকচারিংয়ে যাই, আর যে কোনো সেক্টরে যাই না কেন, আমরা খুঁজে বের করব কোথায় এই মুহূর্তে কোথায় কাজটা দরকার। ইনস্টেড আমি প্ল্যান করলাম যে এই 10টা সেক্টরে আমি যাব, আমরা 10টা সেক্টর আইডেন্টিফাই করছি, সেখান থেকে দেখা গেল যে লেটস সে রোবোটিক্স বা স্যাটেলাইট ইমপ্লিমেন্টেশন, এটা আমরা করতে চাই এবং এটাতে বড় ইম্প্যাক্ট আছে, সেটাও আমরা জানি। কিন্তু দেখা গেলো স্যাটেলাইট ইম্প্যাক্টটা এই মুহূর্তে দরকার নেই, কিন্তু এই মুহূর্তে একটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা জিনিস দরকার। ওয়াই ডোন্ট উই ডু এ লার্জ স্কেল অ্যাপ্লিকেশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট? বিলিয়ন ফর বাংলাদেশের লক্ষ্য এখানেই থেমে থাকা নয়, নিজ দেশের জন্য লাখো বাংলাদেশির এমন উদ্যোগ সফলতার আলো দেখলে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেবে বিলিয়ন ফর বাংলাদেশ। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে রাজধানীতে উদযাপন করা হচ্ছে বড়দিন। তেজগাঁও চার্চে আছেন শম্পা বিশ্বাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শম্পা, প্রার্থনা কি শুরু হয়েছে কিনা, আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে জানাবেন। সকাল 7টার সময় আজকে বড়দিনের যে মূল প্রার্থনা সেটি শুরু হয়েছে এবং এখনও সেই প্রার্থনার কার্যক্রম চলছে। এরপর বেলা 9টার পরে আরও একটি প্রার্থনা অনুষ্ঠিত হবে এই তেজগাঁ চার্চে। এবং একই সঙ্গে যদি বলি, সকাল থেকেই যারা যিশু ভক্ত আছেন তারা কিন্তু এই চার্চে সমবেত হয়েছেন এবং প্রার্থনায় অংশ নিয়েছেন। প্রত্যেকেই কিন্তু বলেছেন যে এই পৃথিবীর সমস্ত হানাহানি, মারামারি দূর হোক এবং তারা পরিবার পরিজনের সঙ্গে এই পুরো বছর যেন সুন্দরভাবে শান্তিতে কাটাতে পারেন, এটাই তাদের এবারের বড়দিনের প্রার্থনা। পাশাপাশি তারা নিজেদের পরিবারের জন্য যেমন করে প্রার্থনা করেছেন, তেমনি করে তারা দেশ এবং জাতির মঙ্গল কামনায়ও প্রার্থনা করেছেন। আমরা কিন্তু গতকাল থেকে যে ক্রিসমাস সন্ধ্যার শুরু হয়েছিল তখন থেকেই তেজগাঁ চার্চে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি। তখন কিন্তু এই চার্চের যিনি যাজক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকেই, অর্থাৎ ক্রিসমাস সন্ধ্যা থেকেই এই বড়দিনের যে কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে এবং গতকালকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এখানে 2টি প্রার্থনা হয়। এরপরে আজকে আর 2টি প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের যে মূল কার্যক্রম সেটি শেষ হবে। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, গতকালকে কাকরাইল চার্চে রাতে 2টো প্রার্থনা হয়েছে এবং আজ
সকাল 8:30টার দিকে সেখানে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। কাল রাতে শুরুর যে প্রার্থনাটি সেটি ছিল সন্ধ্যাবেলা, সেটি ছিল বাংলায়, এবং তারপরে রাত 11টার সময় কিন্তু ইংরেজি প্রার্থনা হয়েছে। অর্থাৎ সেখানেও গতকালকে 2টি প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। তবে আজকে বড়দিনের যে প্রার্থনা সেখানে একটি প্রার্থনাই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে যারা এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে পরিবারের সবার জন্য তারা যেসব আয়োজন থাকে বড়দিনের সেটি করেছেন। সবাই নতুন কাপড় কিনেছেন, একই সঙ্গে বাসায় যেসব খাবার আয়োজন করা হয়েছে তার মধ্যে কিন্তু তারা বলেছেন প্রত্যেকেই এই বড়দিনের জন্য মূল যে আকর্ষণ কেক সেটি নিজের হাতে তৈরি করেছেন, এবং অনেকেই বলেছেন যে সময় স্বল্পতার কারণে অনেক বেশি কিছু না করতে পারলেও তারা মূল আয়োজন যেটি অর্থাৎ কেক সেটি একমাত্র নিজের হাতে তৈরি করেছেন। বাকিগুলো হয়তো তারা অনেকেই বাইরে থেকে কিনে এনেছেন, কিংবা অনেকেই বলেছেন যে যেহেতু বড়দিন তারা সবাইকে নিয়ে পরিবারের বাইরে খাবার খেতে যাবেন, একটু ঘোরাফেরা করবেন। এবং বরাবরের মতো আমরা যেই জিনিসটি আজ বড়দিনের খেয়াল করেছি যে সবাই এখানে এসেছেন পরিবার পরিজনকে নিয়ে, এবং তারা কিন্তু বলেছেন যে বর্তমানে দেশে যে অর্থনৈতিক পরিস্থিতি যাচ্ছে সেটি থেকে আরও উত্তরোত্তর উন্নতি হোক এমন প্রার্থনাও তারা করেছেন। সেই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এই পুণ্যতিথিতে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিনে পৃথিবীতে শান্তি নেমে আসবে। এই ছিল আমার কাছে তেজগাঁ চার্চ থেকে বড়দিনের সবশেষ খবর। রাজধানীর তেজগাঁও চার্চে চলছে বড়দিনের বিশেষ প্রার্থনা। এই খবর জানাতে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। চালু হওয়ার 6 মাসেও চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আমদানি পণ্য হ্যান্ডেলিং শুরু করতে পারেনি টার্মিনাল অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 4.5 লাখ একক কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতার এই টার্মিনালে 7 মাসে উঠানামা করেছে মাত্র 27,000 TEUs। এতে কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছে না বন্দর, যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে বাড়বে কন্টেইনার হ্যান্ডেলিং ও আয়। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। চলতি বছরের জুনে চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনালে কাজ শুরু করে প্রথম বিদেশি অপারেটর রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 7 মাসে মাত্র 30টি জাহাজ ভিড়েছে এই টার্মিনালে, অর্থাৎ মাসে গড়ে 4 থেকে 5টি জাহাজ ভিড়েছে। 15ই ডিসেম্বর পর্যন্ত এই টার্মিনাল থেকে 27,000 TEUs রফতানি কন্টেনার জাহাজীকরণ করা হয়, কিন্তু স্ক্যানারের অভাবে এখনো আমদানি পণ্য খালাস করা যাচ্ছে না। অন্যান্য টার্মিনালে চট্টগ্রাম বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষ স্ক্যানার বসালেও পিসিটিতে কে স্থাপন করবে সেটি নিয়ে জটিলতা ছিল। অবশেষে এনবিআর এর অনুমোদন পেয়ে নিজস্ব অর্থেই স্ক্যানার বসাচ্ছে আরএসজিটি। তবে এখনো পূর্ণাঙ্গ বন্ড লাইসেন্স পায়নি এই বিদেশি অপারেটর। পিসিটি এখনো আমদানি পণ্যবাহী কন্টেনার হ্যান্ডলিং করতে পারছে না, এবং আমাদের তথ্য মতে পিসিটিকে সম্ভবত এখনো জাতীয় রাজস্ব বোর্ড থেকে বন্ড লাইসেন্স প্রদান করা হয়নি। এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে পিসিটিতে এখনো কোনো কন্টেনার স্ক্যানার স্থাপন করা হয়নি। কর্ণফুলী নদীর মোহনা থেকে পিসিটির অবস্থান মাত্র 6 কিলোমিটার দূরে। এতে জাহাজে ভিড়তে সময় ও ব্যয় দুটোই কম লাগে। তাই পুরোদমে চালু হলে এই টার্মিনালটি পণ্য পরিবহন ব্যয় ও বন্দরের উপর চাপ কমাবে বলে আশাবাদী বন্দর ব্যবহারকারীরা। কিন্তু প্রয়োজনীয় সব যন্ত্রপাতি না আসায় এবং কাস্টমসের অনুমোদন জটিলতায় সেই সুযোগ কাজে লাগছে না। বিদেশি কোম্পানি, তাদের মডার্ন ইকুইপমেন্ট, তাদের অভিজ্ঞ অপারেটর, এটা আমাদের জন্য, আমাদের এক্সিস্টিং যারা কাজ করছে তাদের জন্য একটা প্রতিযোগিতা আসবে, এবং আলটিমেট এটা আমাদের পোর্টের পারফরমেন্সকে বাড়াবে। আরএসজিটির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি কন্টেনার হ্যান্ডলিংয়ে $18 পায় চট্টগ্রাম বন্দর। এক্ষেত্রে হ্যান্ডলিং কম হওয়ায় বন্দরের আয়ও কম হচ্ছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে আগামী ফেব্রুয়ারি থেকে আমদানি কন্টেইনারও ডেলিভারি দেওয়া হবে পিসিটি থেকে। প্রস্তুতি পর্ব শেষে তৃতীয় বছর থেকে যে পরিমাণ কন্টেনারি হ্যান্ডলিং হোক 2.5 লাখ TEUs হ্যান্ডলিং এর অর্থ দিতে হবে বন্দরকে। আগামী 1-2 মাসের মধ্যে তারা এই কাস্টমসের শর্তাদি পূরণ করে তারা ইম্পোর্ট কার্গো হ্যান্ডেল শুরু করতে পারবে। 3 বছর এদের প্রিপারেশন টাইম সেটা শেষ হলেই আমরা তাদের হ্যান্ডলিং যাই হোক না কেন আমরা 2.5 লাখ TEUs এর বিপরীতে আমরা আমাদের হিচ্ছাটা পাবো।
2022 সালের জুনে 1230 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়। 2023-এর ডিসেম্বরে টার্মিনালটি পরিচালনার জন্য আরএসডিটির সাথে 22 বছরের চুক্তি করে চট্টগ্রাম বন্দর। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। টানা কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা পঞ্চগড়ে। হিমশীতল বাতাসের কারণে উঠানামা করছে তাপমাত্রার পারদ। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠানামা করছে 10 থেকে 14 ডিগ্রির মধ্যে। এই নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। প্রথমে চলে যেতে চাই পঞ্চগড়ে লুৎফরের কাছে। লুৎফর, আজকে শীতের তীব্রতা কেমন? এ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? আমরা দেখেছি এমনটাই কিন্তু প্রান্তিক জেলা পঞ্চগড়ে শীত দেখা দিয়েছে এবং দিন যত পঞ্চগড়ের উপর দিয়ে কিন্তু শীত প্রভাব হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। গতকাল পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং আজ সকালেও পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং আমরা দেখেছি যে শীত বাড়লেই পঞ্চগড়ে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ে। আমরা দেখেছি বিশেষ করে অনেকেই কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকে খুব কষ্টে রাত পার করেন এবং পঞ্চগড়ের যারা দৈনিক আয় নির্ভর মানুষ, বিশেষ করে পাথর এবং বালি শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু খুব কষ্টে পড়েন। এবং গত কয়েকদিনের যে শীতের চিত্র সেটি যদি বলি, কয়েকদিনে যে শীতের তীব্রতা আমরা দেখেছি সেটি হলো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এবং দিনে সূর্যের দেখা মেলে এবং সূর্যের দেখা মেলে কিন্তু কিছুটা উত্তাপ পেলে এবং বিকেল গড়াতে কিন্তু আবারও তাপমাত্রা নামতে থাকে এবং রাতে কিন্তু হালকা শীত অনুভূত হয়। যদিও সকালে আমরা দেখেছি কখনো ঘন কুয়াশা থাকে, কখনো হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকে। এবং আমরা দেখেছি যে এইবার পঞ্চগড় জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তার মধ্যে 12,000 শীতবস্ত্র তারা পেয়েছে এবং 33 লাখ টাকা শীতবস্ত্র কেনার জন্য টাকা পেয়েছে। তবে তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু খুবই কম এবং অন্যান্য বছরগুলোতে আমরা যে চিত্রটি দেখেছি যে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে এসেছিল, এবার কিন্তু তেমন চিত্রটি দেখা যাচ্ছে না। আজ এই মুহূর্তে কিন্তু কুয়াশা কেটে গেছে এবং পূব আকাশে যে লাল আভা দেখা যাচ্ছে, খুব শীঘ্রই সূর্যের দেখা মিলবে বলে আশা করা যাচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে কিন্তু সামনে কিন্তু তাপমাত্রা আরও কমে আসতে পারবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে। তো রাত্রে এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনেকের কাছে। অনেক এতক্ষণ তো আমরা লুৎফরের মাধ্যমে শুনছিলাম পঞ্চগড়ের কাহিনী। চুয়াডাঙ্গায় আসলে শীতের তীব্রতা কতটা? খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে কিনা? রাত্রি আজকে যে তাপমাত্রা, আজকে আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে সকাল 6টায় 14.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিন যে তাপমাত্রা বিরাজমান ছিল চুয়াডাঙ্গায় তার থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে আজকে। আজ ভোরবেলা পর্যন্ত আসলে কুয়াশায় ঢাকা ছিল সড়কের চারিপাশ। বেলা যত বাড়ছে ততই আসলে কুয়াশা কেটে যাচ্ছে, সূর্যেরও দেখা মিলছে, কিন্তু সেই সূর্যের যে উত্তাপ তেমন উত্তাপ কিন্তু আসলে পাচ্ছে না চুয়াডাঙ্গাবাসী। এই যে শীতের বাড়ার ফলে এবং তাপমাত্রা ওঠানামার ফলে সাধারণ যারা মানুষ আছে, ছিন্নমূল যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা কিন্তু চরম আকার এক প্রকার দুর্ভোগে পড়েছে। বিশেষ করে আসলে সকাল এবং সন্ধ্যার পরে মানুষজনের উপস্থিতি আসলে খুব একটা সড়কে দেখা পাওয়া যাচ্ছে না। যারা সড়কে বেরোচ্ছে, রাস্তায় বেরোচ্ছে, বাজারঘাটে বেরোচ্ছে, তারা অতি প্রয়োজন, খুব প্রয়োজন ছাড়া কিন্তু আসলে বাড়ির বাইরে আসলে বের হচ্ছে না। পাশাপাশি সব থেকে ভাটা পড়েছে যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের কিন্তু আসলে শ্রমে এবং আয়ের উৎসে একটা বড় ভাটা পড়েছে এই শীতকে কেন্দ্র করে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, আপনি বলছিলেন যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে কিনা। আমরা কিন্তু আসলে সরকারিভাবে 10,000 কম্বল যে 4টি উপজেলায় জেলা প্রশাসকের বরাবর পাঠানো হয়েছিল, সেটি বাদে কিছু সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ দেখেছি শীতার্তদের মাঝে। এছাড়া কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখিনি যে শীতার্তদের মাঝে তেমন কোনো শীত বস্ত্র বা কম্বল বিতরণ হয়েছে।
পাশাপাশি সবথেকে কষ্টে আছে কিন্তু আসলে আমি আগেই বলছিলাম যে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, বিশেষ করে রাত্রে যারা আসলে স্টেশন এবং হাসপাতাল সহ বিভিন্ন সড়কের পাশে আসলে এই শীতে কষ্ট করে। পাশাপাশি একটা বিষয় দেখেছি আমি সকালেই, যে এই শীত থেকে বাঁচতে সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছে যারা ছিন্নমূল মানুষ আছে, সাধারণ মানুষ আছে। তারা এই শীত বাড়ায় কিন্তু সব থেকে দুর্ভোগে পড়েছে আসলে হাসপাতালে যেসব রোগীরা ভর্তি হচ্ছে। এরই মধ্যে কিন্তু শীতজনিত নানান রোগে হাসপাতাল সহ, স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে প্রতিনিয়ত আসলে রোগীরা ভর্তি হচ্ছে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা কিছুটা বাড়লেও সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো আরও ভয়াবহ। অর্থাৎ সামনের যে দিনগুলো আসে সেখানে শীত বাড়বে, ঘন কুয়াশায় ঢাকা পড়বে চুয়াডাঙ্গার চারিপাশ। তো শীত পরিস্থিতি নিয়ে রাত্রি আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ। পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। ৮০-র দশকেও দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছিল পাট। সোনালী আঁশের উপর নির্ভর করে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। কালের পরিবর্তনে সেই পাটের উৎপাদন ও বিপণন মুখ থুবড়ে পড়ে। এই অবস্থায় পাটের নতুন জাত উদ্ভাবন করে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে পাট গবেষণা ইনস্টিটিউট। এতে দেশের অর্থনৈতিক সক্ষমতা অর্জন হবে বলে আশা বিশেষজ্ঞদের। জসিম পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত। মাঠে দোল খাচ্ছে সবুজ পাট। দীর্ঘ ১ যুগ পর ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে কলাপাড়ার পাট চাষিদের মুখে। আর এই সফলতার মূল কারিগর পাট গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক, যারা উদ্ভাবন করেছেন উচ্চ ফলনশীল কেনাফ ৯ ও দেশি জাতের ২ ধরনের পাট। এতে খুশি কৃষকরা। এবার সবজির পাশাপাশি যদি লাগাই তাহলে এটা সফল হবে। এটাও তো আবার আরেকটা সবজি। আমরা এখন পাট উৎপাদন করছি এবং আমরা শাকও পাচ্ছি, এবং পাশাপাশি আমার এই শাক থেকে আবার পরবর্তীতে আমরা বীজও পাবো। দেশি জাতের পাট চাষে মিলত না কাঙ্ক্ষিত সফলতা। পাট গবেষণা ইনস্টিটিউটের তদারকিতে পাটের উৎপাদন বেড়েছে বলে দাবি এই গবেষকের। ৭০ দশকে আমাদের পাটের উৎপাদন এরিয়া ছিল ১২ লক্ষ মেট্রিক টন হচ্ছে পাট উৎপাদন হতো আমাদের। আর আমাদের জমি ছিল 7.48 লক্ষ হেক্টর জমিতে। এখন যে উৎপাদনটা হচ্ছে সেটা কিন্তু ১৬ লক্ষ মেট্রিক টন পাটের উৎপাদন। এটা কিন্তু বেড়েছে। গবেষকদের প্রত্যাশা, এই বীজ উদ্ভাবনের কারণে সাশ্রয় হবে দেশের ৭০ থেকে ৮০ কোটি টাকা। এই জাতটাকে নিয়ে আমরা এখন গোটা বাংলাদেশ মানে আমরা প্রশিক্ষণ দিয়ে চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। পাট চাষের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। এই বীজের জন্য আমরা বপন করি জুলাই-আগস্ট মাসে। এই পদ্ধতিতে আমরা যদি পাট বীজ উৎপাদন করি তাহলে বীজের পরিমাণ যেমন বেশি হয়, বীজের গুণগত মান ভালো থাকে এবং সময় লাগে প্রচলিত পদ্ধতির চেয়ে অর্ধেক। কৃষকের ১ কেজি বীজ দরকার, সে যদি ১০০ গাছ তার সবজি বাগানের চারিপাশে রোপণ করে দেয়, লাগিয়ে দেয়, চারা উৎপাদন করে, সে এক জায়গায় চারা করলো, চারাটা ২০ দিন ২৫ দিন বয়স হলো বা ৩০ দিন বয়স হলো, তার সবজির বাগানের চারিপাশে ১০০ গাছ লাগাতে তার ১ কেজি বীজ হবে। এইভাবে চাচ্ছি আমরা নিজের বীজ নিজে করে মানে ভালো ফসল উৎপাদন করা যায় এবং দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। জাতের পাট চাষের মাধ্যমে দেশে পাটের সোনালী অতীত ফিরে আসবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। জসিম পারভেজ, এখন কলাপাড়া। হাজার মাইল পাড়ি দিয়ে বরফ শীতল দেশ থেকে আসা অতিথি পাখিদের কলকাকুলিতে মুখর ফেনীর জাহানপুরের জাম্বারা দিঘি। পুরো দিঘির জলাশয় সেজেছে এক অপরূপ সাজে। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় জমে দর্শনার্থীদের। গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের। সজাগ দৃষ্টি রয়েছে বন বিভাগেরও। সহকর্মী সোলাইমান ডালিমের প্রতিবেদন। পৌষের কনকনে শীতে প্রকৃতির মুখ ভার। সকাল গড়িয়ে মধ্য দুপুরে সূর্যটা উকি দিচ্ছিল সেই মিষ্টি রোদে ফেনী শহরতলির শশুদি ইউনিয়নের মধ্য জাহানপুরের জাম্বারা দিঘির চারপাশ মুখর। দিঘির এক পাশে গ্রামের বাসিন্দারা গোসল সহ দৈনন্দিন সব কাজ করলেও অন্য প্রান্তে পাখিরা নিজেদের রাজ্য গড়ে তুলেছেন। প্রতিদিন শত শত মানুষ আসছেন, তবে এতে
দূরদেশের অতিথিদের কোনো হেলদোল নেই। স্থানীয়রাও পাখিদের বিষয়ে যত্নশীল। কোনোভাবেই পাখিদের বিরক্ত করা যাবে না। গ্রামের সবাই মিলে এই দিঘিকে পাখিদের জন্য অভয়াশ্রম করে তুলেছেন। দিনভর জলকেলি, খুনসুটি, সেই সঙ্গে কিচিরমিচির শব্দ। কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে উড়োউড়ি। গ্রামবাসীর বিরক্ত করা তো দূরের কথা, অতিথিদের রেখেছেন পরম যত্নে, রক্ষা করেছেন শিকার থেকে। আমি ছোটবেলা থেকে দেখতেছি এই পাখিগুলা এখানে আসে। তো আগে কেউ কেউ শিকার করতো, কিন্তু আজ বেশ কিছু যাবার আমরা ইয়ং ম্যান যারা আছি এরা নিষেধ করি আর কি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে এই পাখিগুলো থাকে, আমরা কাউকে মারতে দিই না। শীতের মৌসুমে আসে, আবার গরমের মৌসুমে চলে যায়। আমাদের কাছে খুবই ভালো লাগে অতিথি পাখিগুলো দেখতে। পানকড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি সহ কয়েক রকমের পরিযায়ী পাখির এই বিচরণ ক্ষেত্রটি ডিসেম্বরের শেষ দিক থেকেই শুরু হয়। শীতপ্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখি অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হয় আস্তানা গড়েন এই দিঘিতে। গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমনে তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ। পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে তরুণদের স্বেচ্ছাসেবী প্রয়াস, বন্যপ্রাণী রেস্কিউ টিম। সার্বক্ষণিক নজরদারির কথা জানালেন বন বিভাগও। যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। আমাদের এখানে একটা টহল দল আছে, পার্মানেন্টলি তাদের কাজ হলো বন্যপ্রাণী এবং বনদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা। পরিযায়ী পাখি আসছে, সেটা হচ্ছে আহত পড়ে থাকলে বা হচ্ছে আপনার অসুস্থ অবস্থায় আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণে সহযোগিতা করে যাচ্ছি। মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট পরিমাণ প্রচার করতেছি। পাখি প্রেমীরা বলছেন এই দিঘিতে প্রায় 10 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে এবার। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিঘিটিতে অবস্থান করে এই পাখিগুলো। সুলাইমান ডালিম, এখন ফেনী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়তে এ পর্যন্ত 1000-এরও বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে উত্তর কোরিয়া। বিষয়টি মস্কোর পক্ষ থেকে বারবার অস্বীকার করা হলেও সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের দাবি, কিম জং ইউনের সেনাদের নকল আইডি দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে, যেন তাদের কেউ শনাক্ত করতে না পারে। এত কিছুর পরেও রাশিয়ায় আরও সেনা ও সমরাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং, এমন দাবিও করেছে সিউল। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ইউক্রেন দাবিয়ে বেড়াচ্ছে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে দেশটিতে কিম জং উনের সেনাবাহিনী মোতায়েনের পর থেকেই যুদ্ধ পরিস্থিতির পটভূমি যেন মুদ্রার এপিঠ থেকে ওপিঠে উল্টে গেছে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন আর দক্ষিণ কোরিয়া যৌথভাবে জানায় উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় এসেছে 11 থেকে 12,000 সেনা। এরই মধ্যে নতুন করে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিউলের সামরিক বাহিনী। বলা হচ্ছে আরও সেনা, সমরাস্ত্র, বিশেষ করে আত্মঘাতী ড্রোন মিত্রদেশ রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। রয়টার্স বলছে পিয়ংইয়ং আত্মঘাতী ড্রোন তৈরি করছে। এর আগেও মস্কোকে রকেট লঞ্চার সরবরাহ করেছে পিয়ংইয়ং। তবে এত কিছুর পরও রাশিয়ার জন্য হতাশার খবরও রয়েছে। সিউলের দাবি, কুর্স্কে অভিযান চালাতে গিয়ে এর মধ্যেই 1000-এর বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়া থেকে সেনারা আসতে শুরু করার পরই হতাহতের এই ঘটনা ঘটেছে। যদিও জেলেনস্কি প্রশাসনের দাবি 1000 নয়, এই সংখ্যা 3000-এর কাছাকাছি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও দাবি করেন যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের মরদেহ জ্বালিয়ে দিচ্ছে রাশিয়া। যদিও বরাবরই এসব দাবি অস্বীকার করে আসছে পুতিন প্রশাসন। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সেনাদের হতাহতের খবরের পাশাপাশি উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স বলছে যে সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে তাদের নকল সামরিক ডকুমেন্টস সরবরাহ করেছে মস্কো। কারণ রাশিয়া চাইছে না বিদেশি সেনারা তাদের হয়ে যুদ্ধ করছে এটা বহির্বিশ্ব জানুক। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের দাবি, কুর্স্কে নিহত সেনাদের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করে তারা প্রমাণ পেয়েছেন সেখানে স্ট্যাম্প বা ছবি নেই। নামগুলো রাশিয়ার মতো করে দেয়া, জন্মস্থান দেয়া রাশিয়ার সার্বিয়ার রিপাবলিক অফ তুবার। এই তুভা সার্বিয়ার দক্ষিণাঞ্চলে মঙ্গোলিয়া সীমান্তবর্তী একটি এলাকা। যদিও কাগজপত্রে স্বাক্ষর রয়েছে উত্তর কোরীয় সেনাদের, যা দেখে শনাক্ত করা যাচ্ছে তারা কোন দেশের সেনা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।
এবার খেলার প্রসঙ্গ। এনসিএল এর টি-20 টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করে আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবু হায়দার রনি। এবার স্বপ্ন জাতীয় দলে ফেরার, তবে পেস বোলিং অলরাউন্ডার হয়ে টাইগার শিবিরে ফিরতে চান তিনি। আর জানাচ্ছেন রেদওয়ান শাওন। ম্যান উইথ গোল্ডেন আর্মস অ্যান্ড ব্যাট, আবু হায়দার রনি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। রনি ভাই, এভাবেও ফিরে আসা যায়? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ভালো হয়েছে, খুবই খুশি। নিজের ব্যাটিং এবং বোলিং যেভাবে করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, মানে অসাধারণ। যখন উইকেট নেয়ার তখন উইকেট নিয়েছেন, ব্যাটিংয়ে খুব কম সময় পেয়েছেন, যখন সময় পেয়েছেন খুব ভালো খেলেছেন, ম্যাচ জিতিয়েও মাঠ ছেড়েছেন। এই যে কনফিডেন্স লেভেলটা আসলে কতটা হাই এখন? আলহামদুলিল্লাহ, কনফিডেন্স লেভেল ভালো আছে, কারণ আপনি যখন একটা প্রসেসের মধ্যে থাকবেন তখন দেখবেন যে টুডে অর টুমোরো আপনার পারফরমেন্স আসবে। তো আমি চেষ্টা করছি আমার যে প্রসেস আছে, আমার যে স্ট্রেংথ আছে, এটাতে স্ট্রিক্ট থাকার। সো আলহামদুলিল্লাহ, ওটাতে স্ট্রিক্ট ছিলাম, এখন আল্লাহ সহজ করে দিয়েছে। আমাদের জাতীয় দলে বেশ কয়েক বছর ধরে আসে পেস বোলিং অলরাউন্ডার যেটা আমরা বলি, এই অভাবটা কিন্তু রয়ে গেছে। মাঝে সাইফুদ্দিন ভাইও ছিল, আপনি ছিলেন, সাইফুদ্দিন ভাই ইনজুরির সাথে লড়ছে, আপনি থ্রু আউট দ্য ক্যারিয়ার ট্রাই করেছেন নিজেকে ইমপ্রুভ করার, এবং এই টুর্নামেন্টে আপনাকে দেখে যা মনে হয়েছে দুর্দান্ত খেলেছেন সব পাশ দিয়ে। মানে এই পেস বোলিং অলরাউন্ডার আসলে একটা টিমের জন্য আসলে কতটা দরকারি? হ্যাঁ, অবশ্যই পেস বোলিং অলরাউন্ডার থাকলে আপনার টিমের কম্বিনেশন খুব ভালো হয়ে যায়, টিমের জন্য ইজি হয়, কারণ তখন আপনার একটা ব্যাটসম্যানও বেশি থাকে, একটা বলারও অপশন বেশি থাকে। দেখা যাচ্ছে যে উইকেট আমরা চিন্তা করে গেলাম একরকম, কিন্তু উইকেট বিহেভ করছে অন্যরকম, তখন আপনার কাছে অপশনস অনেক বেশি থাকে। তো আমিও এই দিকটাতে অনেক ফোকাস করছি, যেন আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারি, বা ব্যাটিং ভালো হচ্ছে এটা যেন কন্টিনিউ করতে পারি, তাহলে টিমের অপশনস বেশি থাকে এবং আমার জন্য পারফর্ম করা ইজি হয়। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যদি ফিট থাকেন, বয়সটা আসলে ম্যাটার করে না, কারণ ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর বয়সের সাথে সাথে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও বাড়ে। যদি জাতীয় দলে আবারও ডাক পান, নিজেকে কোন পজিশনে দেখতে চান অ্যাজ এ ব্যাটার? অ্যাজ এ ব্যাটার আমি কখনোই চিন্তা করি না, আমি সবসময় এখন আমার একটাই চিন্তা ভাবনা, আমি অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার খেলতে চাই। ব্যাটিংয়ে আসলে কোন জায়গাটা আপনার জন্য কমফোর্টেবল? আমি থ্রু আউট দ্য ক্যারিয়ার আমি সবসময় 7-8 ব্যাটিং করে আসছি, সো আমার কাছে ওই জায়গাটাই আমার কাছে কমফোর্টেবল লাগে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন। এখন শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। আনন্দ উৎসবে দেশে বিদেশে বড়দিন উদযাপন, বিশেষ প্রার্থনায় সবার মঙ্গল কামনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে $1 বিলিয়ন তহবিল সংগ্রহ চলছে, জুলাই অভ্যুত্থানের প্রেরণায় উৎসুক প্রবাসীদের। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য হ্যান্ডেলিং শুরু করতে পারেনি সৌদির অপারেটর, স্ক্যানার বসালে আয় বাড়ার আশা। এবং সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান, 1000 কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির অভিযোগ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।